অর্থাৎ প্রত্যেকের নজর রয়েছে শীর্ষ আদালতে বাংলার এসআইআর মামলার শুনানিতে। ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালেই মান্যতা কোর্টে রাজ্যের অফিসারদেরই মাইক্রো অবজারভার নিয়োগের নির্দেশ। মৈত্রী ভট্টাচার্য রয়েছে এই মুহূর্তে। কি আপডেট রয়েছে মৈত্রী তোমার কাছে? দেখো, আর অল্প কিছু সময়ের মধ্যেই মামলার শুনানি শুরু হতে চলেছে। ইতিমধ্যেই 30 নম্বর মামলার শুনানি শুরু হচ্ছে, ফলে আর মাত্র কিছুক্ষণ সময় অপেক্ষা, তারপরেই বাংলার এসআইআর মামলার শুনানি হবে এবং দেখার যে রাজ্যের তরফ থেকে বা যে বক্তব্য দেওয়া হয়েছে সেখানে নতুন করে কি বক্তব্য এই শুনানিতে উঠে আসে, না রাজ্যের সিইওর তরফ থেকে বা কমিশনের তরফ থেকে ডেট এক্সটেন্ড করার ক্ষেত্রে কোনো আবেদন করা হয় কিনা। একই সঙ্গে ডিজিটকে যে ফোকাস করা হয়েছিল এবং তার থেকে যে রিপোর্ট চাওয়া হয়েছিল সেক্ষেত্রেও কি জবাব আসে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। বেশ, ERO has no power now. They have superseded all the power from DO, ERO, BLRO. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that DO cannot clear the name. It is all micro observer can delete all the names sitting inside the Election Commission office through AI. Sir, earlier 58 lakhs are being deleted. Even they were not allowed to file Form 6. There are so many people are alive, and now they are being declared by that they are their death. এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা। 4 ফেব্রুয়ারি তিনি নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করেন, প্রশ্ন তোলেন মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে। মমতার করা মামলার ফের শুনানি হয়। সেখানেই প্রধান বিচারপতির বেঞ্চ বলে, গত 4 ফেব্রুয়ারি আইনজীবীদের সঙ্গে কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মাইক্রো অবজারভারদের বিষয়ে আপত্তি জানানো হয়। কমিশন জানায়, বারবার অনুরোধ করলেও রাজ্য সরকার উপযুক্ত কর্মী নিয়োগ করেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন পর্যাপ্ত কর্মী দেবেন। 7 ফেব্রুয়ারি 8,505 জন গ্রুপ বি অফিসারের নাম দেয় রাজ্য সরকার। এরপরেই শীর্ষ আদালত নির্দেশ দেয়, রাজ্যকে 8,505 জন অফিসারের তালিকা দিতে হবে। রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবেন। কম সময়ের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ করতে হবে। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ইআরও ও এইআরওদের কাজে তারা শুধু সাহায্য করবেন। শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরও। এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে, তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরে থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না। অতএব লোকাল নামটা কী হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। এবং ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন, তারা তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। Decision only will be taken by the ERO, not by any other person. নিউজ 18 বাংলা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে কি আরো দেরি হবে? এসআইআর এ 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি এখনো বাকি। সময়ে কি সব অভিযোগের নিষ্পত্তি হবে সংশয়ে খোদ রাজ্যের সিইও দপ্তর। প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাবো, কথা বলবো। এখন সব থেকে বড় প্রশ্ন যে তাহলে কি বাড়বে সময়সীমা? সোমরাজ, দেখো, সময়সীমা বাড়বে কি বাড়বে না সেটা স্পষ্ট হবে আজ বিকেলের পর। তার কারণ বিভিন্ন জেলার থেকে রিপোর্ট নেওয়া হবে এখনো পর্যন্ত কোন কোন জেলায় কি কি স্ট্যাটাস রয়েছে। তবে গতকাল পর্যন্ত হিসেব ছিল যে প্রায় 60 লক্ষ ভোটারের নথির অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের যে টাইমলাইন, সেখানে বলা হয়েছে 21 ফেব্রুয়ারির মধ্যেই যাবতীয় অভিযোগের নিষ্পত্তি করে দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগের নিষ্পত্তি করে দেওয়ার পরেও জাতীয় নির্বাচন কমিশন ফের পুনর্যাচাই করার নির্দেশ দিয়েছেন 30 লক্ষ ভোটারের নথি। জানিয়েও বিএলওদেরও নির্দেশ দেওয়া হয়েছে আবারও নথি যাচাই করার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএলওদের কাছে ডকুমেন্ট থাকা সত্ত্বেও সেই ডকুমেন্টগুলি তারা আপলোড করেননি। এই সংক্রান্ত একাধিক গাফিলতি উঠে আসছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরই এখন সংশয় প্রকাশ করছে কিভাবে 21 তারিখের মধ্যে যাবতীয় অভিযোগের নিষ্পত্তি শেষ করা সম্ভব। সেক্ষেত্রে যদি অভিযোগের নিষ্পত্তি শেষ করা সম্ভব না হয়, তাহলে চূড়ান্ত ভোটার তালিকা 28 ফেব্রুয়ারি প্রকাশ নাও হতে পারে। তাই গোটা বিষয়টি নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বিভিন্ন জেলা থেকে রিপোর্ট নেবে এবং রিপোর্ট নেওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেবে এবং সেটা স্পষ্ট হবে আজ বিকেল বা সন্ধ্যের পরেই। বেশ।
ভোটার কার্ড, আধার কার্ডের নাম বিজয় কৃষ্ণ বেরা। এসআইআর ফর্মে সেই নাম বদল। পাঁশকুড়ার বিজয় কৃষ্ণ বেরা হয়ে গিয়েছেন শেখ রাজেশ আলী। এর জেরে তাকে শুনানিতেও যেতে হয়েছে। অভিযোগ, নির্বাচন কমিশনের গাফিলতির কারণেই এই ভোগান্তি। ইনি বিজয় কৃষ্ণ বেরা, বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসোরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এসআইআর হিয়ারিং এ ডাক পড়ার পর থেকেই তিনি চিন্তায়, কারণ তার নামটাই যে বদলে গেছে। বিজয় কৃষ্ণের দাবি 2002 সালের ভোটার তালিকায় তার নাম রয়েছে, ভোটার কার্ড, আধার কার্ডেও নাম বিজয় কৃষ্ণ বেরা। কিন্তু এসআইআর ফর্ম হাতে পাওয়ার পর নামের ভুল ধরা পড়ে। অভিযোগ, বিজয় কৃষ্ণ বেরার নাম এসআইআর ফর্মে লেখা হয়েছে শেখ রাজেশ আলী। বিজয় কৃষ্ণের দাবি, এর জেরে তাকে শুনানিতেও যেতে হয়। এই ভোগান্তির জন্য তিনি কমিশনের দিকে আঙুল তুলেছেন। তার দাবি, কমিশনের ভুলে এভাবে তার নাম বদল। সমস্যা হচ্ছে আমার এই যে নতুন লিস্টটা বেরোচ্ছে, লিস্টে রাজেশ আলী নামটাই ভুল। বাবার নাম ঠিক আছে, আধার কার্ড ঠিক আছে, ভোটার কার্ড ঠিক আছে, কি কারণে নামটা উঠছে সেটা আমিও বলতে পারছি না। এই সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? এই নাম এই দুবার ভোট দিতে গিয়ে এই জিনিস হয়েছে। ভোট হয়নি। বিডিও অফিসের সামনে ওখানে অনলাইনে যোগাযোগ করছিলাম, বলছে ওটা ঠিক করে দেবো, কিন্তু ঠিক হয়নি। খুঁজে খুঁজে দেখলাম আছে ভুবন বেরা, নামটা রাজেশ আলী হয়ে গেছে। এবারে ওনার 2002-এর নাম লিস্টে আছে। তারপরে এখানে জমা টমা দেওয়া হয়েছে পূরণ করে। তারপরে ওখানে ওই হিয়ারিংয়ের নোটিশ, তারপর সেই তখন একটা ওই 8 নম্বর ফর্ম আছে, ওতে কারেকশান করার জন্য একটা জমা দিতে হয়, ওটা দিয়েছে। আমাদের বিজয় কৃষ্ণ বেরা অ্যাকচুয়ালি ইলেক্টর। ওনার বাবার নাম হচ্ছে ভুবনচন্দ্র বেরা। কোনো ভুলবশত ওনার নামটা পাল্টে গেছে, শেখ রাজেশ আলী হয়ে গেছে। উনি অলরেডি ফর্ম 8 জমা করেছেন, আশা করি কারেকশন হয়ে যাবে। নাম বিভ্রাটের ঠিক কারণটা কি তা খতিয়ে দেখছে প্রশাসন। ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। প্রয়াত সাহিত্যিক শঙ্কর, আরও একবার আপনাদের জানিয়ে রাখি, প্রয়াত বার্ধক্যজনিত রোগে প্রয়াত মণিশঙ্কর মুখোপাধ্যায়, সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় তিনি প্রয়াত। এই মুহূর্তে যে খবর পাচ্ছি, 92 বছর বয়সে প্রয়াত সাহিত্যিক শঙ্কর। প্রয়াত সাহিত্যিক শঙ্কর মুখোপাধ্যায় তিনি বার্ধক্যজনিত রোগে প্রয়াত মণিশঙ্কর মুখোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন সাহিত্যিক, যেমনটা আমরা জানতে পারছি। আরো বিস্তারিত জানাবে মানস, রয়েছে আমার সঙ্গে। মানস, দেখো, সাহিত্য জগতের কিন্তু নক্ষত্র পতন বলা যেতে পারে যে সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, যাকে আমরা শঙ্কর নামেই জানি, তিনি আজ প্রয়াত হয়েছেন প্রায় দুপুর 2টো নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। তিনি বেশ কিছু ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এবং তার শারীরিক অবস্থার আজ সকাল থেকেই অবনতি হতে শুরু করে এবং সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের জীবনাবসান হয় আজ 2টোর সময় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। আর শঙ্কর নামে তিনি সর্বত্র পরিচিত ছিল এবং তার লেখার জন্য চৌরঙ্গি থেকে শুরু করে জন অরণ্য, ঘরের ভেতর ঘর, একাধিক তার আমরা জানি যে সাহিত্য উপন্যাস রয়েছে, যেগুলোর উপরে সিনেমাও তৈরি হয়েছে। সুতরাং সম্রাট ও সুন্দরী বা চরণ ছুঁয়ে যায়ের মতো লেখক শঙ্করের যে প্রয়াণ আজ হয়েছে, এটা কিন্তু সাহিত্য জগতের বা যারা লেখালেখি করেন তারা অনেকেই মেনে নিতে পারছেন না। তারা মনে করছেন যে সত্যি একটা যুগের অবসান হলো, অর্থাৎ মণিশঙ্কর মুখোপাধ্যায়ের চলে যাওয়া বা শঙ্করের চলে যাওয়া কিন্তু একটা যুগের অবসান। 93 বছরে তিনি প্রয়াত হয়েছেন ঠিকই, বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন, কিন্তু তার লেখনী, তার যে সমস্ত সাহিত্য বা বলা যেতে পারে অমূল্য রত্ন তিনি লিখে রেখে গেছেন, সেগুলো কিন্তু চিরকাল পাঠকদের পাঠে হয়ে থাকবে। তার সম্রাট ও সুন্দরী, চরণ ছুঁয়ে যায়, এই সমস্ত লেখা কিন্তু আজও ইকুয়ালি লিখবেন। চৌরঙ্গি, জন অরণ্য, এগুলোর কথা আমরা ছেড়েই দিচ্ছি। 2021 সালেও কিন্তু তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। সুতরাং শঙ্করের এই চলে যাওয়া যেমন বললেন একটা যুগের অবসান, তেমনি একটি লেখনীর যে একটা ঘরানা তৈরি করেছিলেন সেটারও কিন্তু আজ পতন হলো। আর তাই সাহিত্য মহলে শোকের ছায়া
বলা যেতেই পারে যে মণিশঙ্কর মুখোপাধ্যায়, সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি শঙ্কর নামে মুখে মুখে পরিচিত। মানুষ আরো একটা বিষয়, যেমনটা তুমি বলছিলে চৌরঙ্গী, জড় অরণ্য, এবং যেখানে পরিচালক সত্যজিৎ রায়ও ছিলেন, তার একাধিক উপন্যাস এবং সেখান থেকে যে চলচ্চিত্র তৈরি হয়েছে, শুধু তাই নয়, ডিলিট সম্মানে ভূষিত হয়েছেন এবং তুমি জানাচ্ছিলে 2021 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এবং আমরা বারবার তার লেখাতে একটা বিষয় দেখেছিলাম যে শহর কলকাতা, মানুষের জীবন সংগ্রাম, পেশা জীবনের অভিজ্ঞতা, এই সমস্ত কিছুই তার লেখা, তার চিত্রেতে ফুটে উঠেছে। একদম ঠিক বলেছো তুমি। যদি আমরা নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরির কথা ভাবি বা ঘরের ভেতর ঘর, এই লেখনী বা এই তার যে অমর সৃষ্টি, এগুলো পড়লেই কিন্তু বোঝা যায় যে ঘরের ভিতর ঘর যারা আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা। নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরির কথাও যদি ধরা হয়, সেটাও মনে হবে যে জীবন থেকে উঠে আসা গল্প। তারপর তুমি যেমনটা বললে, জন অরণ্য বলো বা চৌরঙ্গী বলো, সত্যজিৎ রায় যে তার লেখনী নিয়ে ছবি তৈরি করেছে, কারণ তার লেখা এমন ভাবে মানে তিনি এমন ভাবে লিখতেন যেন চিত্রনাট্য আকারে, মানে পরিচালকদের বা চিত্রনাট্যকারের আর নতুন করে বাড়তি কোনো পরিশ্রম দিতে হতো না। তার সম্রাট ও সুন্দরী তুমি যদি দেখো, মনে হবে যেন একেবারে এত লুসিড ওয়েতে লেখা, যেটা যে কোনো পরিচালক একটা ছবি তৈরি করতে পারে। সুতরাং তার লেখনী থেকে ছবি তৈরি করলে কিন্তু একটা বাড়তি পাওনা এটা ছিল, কারণ তিনি এমন ভাবে লেখনী বা তার লেখা এমন ভাবে এগিয়ে যেত, মনে হতো যে সেটা থেকে সহজেই একটা সেলুলয়েডে ছবি তৈরি করা যেতে পারে। তার জন্য শঙ্করের লেখা থেকে বহু ছবি তৈরি হয়েছে, এবং তৈরি হয়নি, আমরা সকলে জানি, দর্শকরাও জানে যে মনে রাখার মতো ছবি। একেবারে মানুষ সঙ্গে থাকো, কারণ সত্যি যেমনটা আমরা জানতে পাচ্ছি, প্রয়াত সাহিত্যিক শঙ্কর, এবং শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রকম সমস্যায় ভুগছিলেন তিনি, অসুস্থ ছিলেন সাহিত্যিক, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সাহিত্যিক, এবং তার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অন্যদিকে আরও এক প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের থেকে জানবো। অভিজিৎ, বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন, হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত কি জানতে পারছো? হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে গত কয়েকদিন ধরেই তিনি বার্ধক্যজনিত কারণেই মূলত অসুস্থ ছিলেন, এবং শ্বাসকষ্ট, তীব্র শ্বাসকষ্ট নিয়েই গড়িয়া পঞ্চশায়রের এই বেসরকারি হাসপাতালে সেখানে তিনি ভর্তি হয়েছিলেন, এবং ভর্তি হওয়ার পর সামান্য রিকভার করেও আবার তাকে আইসিইউতে দিতে হয়, এবং আজকে তার মৃত্যু হয় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে, অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে বার্ধক্যজনিত বেশ কিছু কারণ ছিল। 92 বছর বয়স হলো। মণিশঙ্করের মতো, মানে শঙ্করের মতন একজন সাহিত্যিক 2014 সালে যিনি একা 81 উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, সেই শঙ্কর বা বাঙালিকে যিনি অন্যভাবে চিন্তা শিখেছিলেন, যেখানে স্যাটা বোস তার যে একটা অসম্ভব কিংবদন্তি চরিত্র, চৌরঙ্গীর সেই স্যাটা বোস, সেই শঙ্কর যিনি সিএসসির সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন, মানে গত কয়েক কিছুদিন আগেও তিনি যেভাবে প্রাণ চঞ্চল ছিলেন, বিভিন্ন সময়ে সমস্ত মহলে, রাজনৈতিক মহল, ক্রীড়া জগৎ, চলচ্চিত্র জগৎ, সাহিত্য জগৎ, সবার সঙ্গে তিনি একই রকম ভাবে মানে যোগাযোগ রাখতেন। সেই মণিশঙ্কর মুখোপাধ্যায় মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর, এবং বলা যেতে পারে যে স্যাটা বোসের জন্য মানে শঙ্করকে একটা অমর সৃষ্টি, কালজয়ী সাহিত্য সৃষ্টি, সেই শঙ্কর 1955 সালে তার প্রথম বই প্রকাশ হয়, এবং তার যে বিভিন্ন মানে চরিত্র, এবং বলা যেতে পারে তার বিভিন্ন লেখা নিয়ে 4টে উপন্যাস নিয়ে 4টে সিনেমা হয়েছিল, যার মধ্যে জন অরণ্য সীমাবদ্ধ, সেগুলো সত্যজিৎ রায় করেছিল। ঋত্বিক ঘটকের মতন পরিচালকও তিনিও তার কত অজানারেকে নিয়ে সিনেমা করার কথা পরিকল্পনা করেছিলেন। ফলে বলা যেতে পারে যে মানে তিনি কোনো গণ্ডিতে ছিলেন না, নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে শঙ্কর আবদ্ধ ছিলেন না। বিভিন্ন ফিল্ডে, বিভিন্ন জায়গাতে তিনি একের পর এক তার যে লেখা, সেই লেখা তিনি মানে বাংলা সাহিত্যের ক্ষেত্রে কালজয়ী শব্দটা এই কারণেই ব্যবহার করা হয় যে সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশের রচিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তাকে বলেছিলেন ব্রাইট, বোল্ড এবং বেপরোয়া। এবং সত্যি এই ব্রাইট, বোল্ড এবং বেপরোয়া যে সাহিত্যিক, মানে যেখানে উত্তম কুমার পর্যন্ত সেই চৌরঙ্গীতে স্যাটা বোসের ভূমিকায় অভিনয় করে সত্যজিৎ রায় আমাকে সকলের কাছে পৌঁছে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে, কিন্তু তাতে শঙ্করের অবদান
কোন রকম ভাবে খাটো করা যায় না, এরকম একটা কালোজয়ী চরিত্র সৃষ্টি করেছিল শঙ্কর। এবং সেই সেটা বোস বাঙালির মানে যুগে যুগে বিভিন্ন কালে তারা অনেকেই তারা চেয়েছেন সেটা বোস হতে। এবং সেই কারণে বলা যেতে পারে শঙ্করের এই যে জনঅরণ্যের যে সোমনাথ কলকাতা শহরের অলিতে গলিতে ঘুরে বেরিয়েছিল। এবং সেই 70 দশকের যে অস্থির সময়, সেই সময়ে বাংলায় যে অসম্ভব বেকারত্বের সময়, অর্থাৎ কর্মসংস্থান ও জীবনের যে বাস্তব চিত্র, সেই চিত্র তার লেখার মধ্যে আমরা পেয়েছি। এবং প্রয়াত সাহিত্যিক শঙ্কর বার্ধক্যজনিত রোগে প্রয়াত মণিশঙ্কর মুখোপাধ্যায় এবং তার প্রয়াণের পর শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, মুখ্যমন্ত্রী তিনি তার শোকবার্তায় উল্লেখ করেছেন যে সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি, এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে চৌরঙ্গি থেকে কত অজানারে সীমাবদ্ধ থেকে জনঅরণ্য সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের যে কালোজয়ী সৃষ্টিগুলো প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করে এসছে, এবং তার লেখনীর আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবন সংগ্রাম, না বলা কথা। এবং বিশেষ করে স্বামী বিবেকানন্দকে নিয়ে সাহিত্যিক শঙ্করের যে গবেষণা এবং তার যে গ্রন্থসমূহ রয়েছে সেগুলো যে একটা অমূল্য সম্পদ হয়ে রয়েছে, সেই প্রসঙ্গের কথা মুখ্যমন্ত্রী তার শোক বার্তাতে তিনি উল্লেখ করেছেন। বেশ। প্রয়াত সাহিত্যিক শঙ্কর বার্ধক্যজনিত রোগে প্রয়াত মণিশঙ্কর মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে নক্ষত্র পতন। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সাহিত্যিক। 92 বছর বয়সে প্রয়াত সাহিত্যিক শঙ্কর বেসরকারি হাসপাতালে প্রয়াত সাহিত্যিক বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতাল সূত্রে যেমনটা জানানো যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সাহিত্যিকের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার সঙ্গে মানুষ রয়েছে। মানুষ, অভিজিৎ যেমনটা বলছিল যে একাধিক লেখা, এবং শুধু তাই নয়, আমরা অচেনা অজানা বিবেকানন্দ তার লেখনীতে পেয়েছিলাম। একদম সঠিক বলেছেন আমার সহকর্মী অভিজিৎ, যেমন বলছিলেন যে 92 বছর বয়সে তার চলে যাওয়া নক্ষত্র পতন, এবং তার সঙ্গে যেটা বলছিলেন এবং তুমিও যেমন বললে, এবং সকলেই জানে যে চৌরঙ্গি সীমাবদ্ধ জনঅরণ্য, ঘরের মধ্যে ঘর, নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, এই প্রত্যেকটা উপন্যাস যদি আমরা দেখি তার মধ্যে যে সূক্ষ্ম যে মিহি যে মিশেলগুলো রয়েছে আমাদের জীবনের দর্শন বা ফিলোসফি, সেগুলো কিন্তু শঙ্করের কলমে এমন ভাবে উঠে আসতো যা পাঠকদের মন ছুঁয়ে যেত। তুমি যখন প্রসঙ্গ তুললে, তিনি বেশ কিছুদিন ধরে সত্যি অসুস্থ ছিল, আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল, সেই দেখা হয়েছিল, তখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে এখনো কি আপনি লিখতে সক্ষম বা লিখতে পারেন? তখন তিনি একটা সহজ উদাহরণ দিয়ে বলেছিলেন যে রবীন্দ্রনাথ লিখে গেছেন যে কবিতা আমার বহুকালের প্রেয়সী। রবীন্দ্রনাথকে উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন যে কবিতায় কখনো লিখতে বলনি, তেমন আমিও যতদিন বাঁচবো আমার লেখার ইচ্ছা থাকবে। আমি হয়তো কলম ধরতে পারছি না, কিন্তু আমার মগজে মস্তিষ্কে অনেক লেখা চেপে যাচ্ছে, সেগুলো হয়তো প্রকাশ করতে পারছি না বা তোমাদের সামনে আনতে পারছি না, কিন্তু আমি আমার মগজে বা আমার মননে আমি লিখে যাব। কত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছিলেন সেই অসুস্থ অবস্থাতেও। অর্থাৎ লেখা ছাড়া কখনো তিনি নিজেকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়া বা বাঁচা বা জীবন সংগ্রামের পথ চলার কথা ভাবতেই পারেননি। কারণ 1955 সালে যখন তার প্রথম বই প্রকাশিত হয়, তারপর থেকে তার কলম কিন্তু থামেনি। এবং যেমন আমার সহকর্মীরা বলছিলেন, তুমিও বললে, আমরা বলবো যে তার লেখনী এমন লিপিড ওয়েতে লেখা হতো যেগুলো আকর্ষণ কিন্তু পরিচালকরাও সত্যজিৎ। মানুষ সঙ্গে থাকো। এই মুহূর্তে সাহিত্যিক বিনোদ ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। বিনোদবাবু, এতক্ষণে নিশ্চয়ই আপনি শুনেছেন যে প্রয়াত সাহিত্যিক শঙ্কর এবং তার লেখা কতটা সাধারণ মানুষের মনে ঘরে ঘরে রয়েছে, মনে রয়েছে, আর সেই জায়গা থেকে আপনি একজন সাহিত্যিক হিসেবে কি বলবেন? আমার এই খবরটা আমি শুনেছি বেশ কিছুক্ষণ আগেই। আমার পিছিয়ে যাচ্ছিলাম আমি প্রায় 12-13 বছর আগে, তখন আমি একটি সংবাদপত্রে চাকরি করতাম এবং শঙ্করবাবু বসতেন তখন সিএসসি বিল্ডিং এ। আপনি জানেন যে উনি একজন যথেষ্ট সাহিত্যিকের পাশাপাশি সফল কর্পোরেট কর্তাও ছিলেন, এবং তার চেম্বারে বসে আমি একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলাম প্রায় ঘন্টা 2-3 ধরে। সেই সময় এই মানুষটিকে দেখে বা কাছ থেকে জানতে পেরে আমি অবাক হয়ে গেছিলাম। এত বড় সাহিত্যিক, তার যে পিছনের যে অতীত, ফেলে আসা অতীত, কি সাংঘাতিক তার স্মৃতিশক্তি, এবং কত সাধারণ একটি পরিবার থেকে কিভাবে ধাপে 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 উঠে এসে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন কোনো বড় সে অর্থে কোট আনকোট প্রতিষ্ঠানের কি বলবো আধিপত্য বা আনুগত্য ছাড়াই।
এবং তার লেখার মাধ্যমে আমরা কিন্তু কলকাতাকে চিনেছি। আমরা তার চৌরঙ্গী একটা কালজয়ী উপন্যাস, এছাড়াও তার যে বিভিন্ন গবেষণাধর্মী যে লেখাগুলো, সেগুলোর প্রসাদ গুণ এত অপূর্ব যে মানুষটি সে অর্থে সাহিত্য পাঠ খুব একটা করেন না, তিনিও যদি শঙ্করের যে কোনো একটি বই হাতে তুলে একটুখানি পাতা উল্টান, তিনি কিন্তু পড়তে বাধ্য। আর এর সঙ্গে আরো একটা কথা আমার বলা দরকার, সাহিত্য রচনার পাশাপাশি উনি কিন্তু বিজ্ঞাপন জগতে একটা বিপ্লব ঘটিয়েছিলেন। এবং এই যে এক ব্যাগ শঙ্কর, এক ঝুলি শঙ্কর, এই যে একটা অদ্ভুত বিপণন ব্যবস্থা একটা নতুন ভাবে তৈরি করেছিলেন। আমার বাবার এবং মায়ের বিয়ের সময়ও কিন্তু শঙ্করের বই অনেকগুলো উপহার তারা পেয়েছিলেন, এবং সেই এক ব্যাগ শঙ্কর তার মধ্যে ছিল। অর্থাৎ বইকে কিভাবে বিপণন করতে হবে সেটারও কিন্তু তিনি একজন অন্যতম পুরোধা ছিলেন। অসম্ভব ক্রিয়েটিভ মানুষ না হলে কিন্তু এই জায়গাটাও ধরা যায় না। আজকে সময়ের নিয়মে তিনি চলে গেলেন, কিন্তু তার সৃষ্টি থেকে গেল, এবং আমার ধারণা ভবিষ্যতে যারা লেখালেখি করবেন শঙ্করের লেখা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। এটুকুই আমার বলার। অনেক ধন্যবাদ আপনাকে। প্রয়াত সাহিত্যিক শঙ্কর বার্ধক্যজনিত রোগে প্রয়াত মণি শঙ্কর মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে নক্ষত্র পতন। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সাহিত্যিক। 92 বছর বয়সে প্রয়াত সাহিত্যিক শঙ্কর গড়িয়ার বেসরকারি হাসপাতালে প্রয়াত সাহিত্যিক, যেমনটা জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সাহিত্যিকের প্রয়াণে শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মানুষ রয়েছে আমার সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, যেমনটা তুমি জানাচ্ছিলে যে একাধিক কালোজয়ী উপন্যাস, কিন্তু তার পাশাপাশি গবেষণাধর্মী বিভিন্ন লেখনী, যেমন স্বামী অজানা বিবেকানন্দ, ঘরের মধ্যে ঘর, ব্যাংকার শঙ্কর, তার লেখনীর মধ্যে আমরা সেটাও পেয়েছি শৈশবের দিন, মানুষের জীবনের গল্প। একদম তুমি যেটা বললে, সত্যি আজকে মাথায় বা চিন্তায় একটা জিনিসই বারবার যেন আসছে, যে না ফেরার দেশে যখন শঙ্কর, তখন ফুরলো 3 ভুবনের কথা। সত্যি 3 ভুবনের কথাই ফুরিয়ে গেল। কারণ বেশ কয়েকবার সুযোগ হয়েছিল সাংবাদিক হিসেবে তার সাক্ষাৎকার নেওয়া বা তার মুখোমুখি হওয়ার। তিনি তার জীবনের কথা এত সুন্দরভাবে বলতেন এবং এত ডাউন টু আর্থ একজন মানুষ ছিলেন। তার সঙ্গে যারা না মিশেছেন বা যারা না তার সান্নিধ্যে এসেছেন, তারা ছাড়া কেউ বলতে পারবেন না এমন একটা মানুষ। আর তিনি বলতেন যে, একবার এক সাক্ষাৎকারে আমাকে বলছিলেন যে 1933 সালে ওনার জন্ম। আমরা জানি যে বনগাঁয় শঙ্করের জন্ম হয়, তবে উনি অনেক ছোট বয়সে কিন্তু হাওড়া চলে এসেছিলেন। শঙ্কর একবার এক সাক্ষাৎকারে আমাকে বলছিলেন তার জীবনী বিভিন্ন কথা বলতে গিয়ে, যে কিশোর বয়সে যেহেতু বাবাকে হারিয়েছেন, সংসারের অনেক চাপ তার কাঁধে ছিল, তিনি হকারি অবধি করেছেন। তিনি বলেছেন যে তার জীবনের স্ট্রাগল এমন ছিল যে আমরা তো জানি। আসবো তোমার কাছে। এই মুহূর্তে সাহিত্যিক নৃসিংহ প্রসাদ ভাদুরী রয়েছেন আমাদের সঙ্গে। নৃসিংহ বাবু, আমরা প্রত্যেকেই এতক্ষণে জানি প্রয়াত সাহিত্যিক শঙ্কর, কি বলবেন, এবং আপনার যদি কোনো তার সঙ্গে কাটানো কোনো মুহূর্ত যদি শেয়ার করেন। সে অনেক মুহূর্ত আছে ভাই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি শঙ্করের যে সুসময়ের সঙ্গে পরিচিত, যে সময়টা তার দুঃসময় চলছিল তার পরের থেকে পরিচিত আর কি। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে আমি যখন ক্লাস 11 শেষ করছি আর কি, তখন ওনার কত অজানারে পড়ছি, সেটা যে কিরকম একটা ইনফ্লুয়েন্স করেছিল আমার জীবন, সেটা বলার মতো না। সেই মার্বেল সাহেব, সেইখানে উনি তার মুন্সির কাজ করছেন আর কি, যাকে বলে। হ্যাঁ, সেই তো একটা জীবনের অসম্ভব শুরু। সেই শুরু থেকে যে জায়গায় শঙ্কর পৌঁছেছিলেন এবং তার লেখা প্রত্যেকটা রিডেবিলিটি, এটা কল্পনা করা যায়। আর আমার যেটা সবচেয়ে স্মরণে আছে, যখন কথাবার্তা হতো তখন ওনার কথার মধ্যে এত সুরসিক, এত ভাঁজ কথার মধ্যে, যে কোনো কথাই সোজা নয়, তার মধ্যে একটা ব্যঞ্জনা থাকে, যেটা সাহিত্যের প্রাণ বস্তু আর কি, সেটা উনি কথার মধ্যেই ব্যবহার করতেন। এটা আমার কাছে একটা প্রাপ্তি, এবং সেটা দিয়ে আমরা শিখেছি অনেক তার কাছে, সাহিত্যিক হিসেবে তার কাছে অনেক শিখেছি। আর মৃত্যুটা আমি খুব একটা মনে করি না। আমার নিজের মনে হচ্ছে যে কষ্ট ওনার হচ্ছিল, যে অবস্থায় উনি চলছিলেন, সেখানে এটা কল্পনা করা যায় না যে যে ধরনের সাহিত্য ওনার কাছ থেকে পেয়েছি আমরা। একটা সময়ে যখন তার
অবস্থাটা ভালো হচ্ছে না, শরীরের খারাপের দিকে যাচ্ছে। বেশ খারাপটাও আমি দেখেছি, একটা হোটেলে আমি দেখেছি, তার সঙ্গে বসেছি, তার সঙ্গে তিনি কথাও বলতে পারছেন না ভালো করে। যাই হোক, তাকে জোর করে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এই জায়গা থেকে আমার মনে হয় যে হ্যাঁ, সেটা যে উনি প্রয়াত হয়েছেন সেটা ঠিক আছে, সেটা নিয়ে আমি মাথায় ঘামাচ্ছি না। মানে সুসময়ের স্মৃতিটা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। তার মধ্যে মানুষ হয় না, মানুষ শঙ্কর এবং লেখক শঙ্কর। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।